9 জানুয়ারি 2021 দুপুর 1টা ইন্দোনেশিয়ার সুকর্ণ হাওয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোয়িং 737 এর একটি বিমান শ্রীবিজয় F182 নিজের উড়ান ভরার জন্য তৈরি হচ্ছিল। এই বিমানটিকে দুজন অভিজ্ঞ পাইলট উড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। 54 বছর বয়সী ক্যাপ্টেন আফওয়ান ছিলেন এই বিমানের প্রধান পাইলট। তার কাছে প্রায় 17,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স ছিল। এর আগে তিনি ইন্দোনেশিয়ার মিলিটারির সদস্য ছিলেন। এছাড়াও ওই বিমানের ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করছিলেন ক্যাপ্টেন ডিজিও। তার কাছে প্রায় 5,100 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। ওই দিন ওই বিমানে 12 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন, যাদের মধ্যে 6 জন সাধারণ প্যাসেঞ্জারের মতোই সফর করছিলেন। এছাড়াও ওই দিন ওই বিমানে 50 জন প্যাসেঞ্জার উপস্থিত ছিলেন। ধীরে ধীরে ওই বিমানের সমস্ত প্যাসেঞ্জার এক এক করে ওই বিমানে উঠতে শুরু করলেন। তাদের লাগেজ আর খাবার ধীরে ধীরে ওই বিমানে তোলা হতে লাগলো। ওই বিমানের ক্যাপ্টেন ওই বিমানের চারিদিকে ঘুরে ঘুরে বিমানটিকে ইন্সপেকশন করতে লাগলেন। ওই বিমানটির গন্তব্য ছিল পন্টিয়ানাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি ইন্দোনেশিয়াতেই অবস্থিত ছিল। এরপর ওই বিমানের ক্যাপ্টেন বিমানটিকে টেক অফ করার জন্য বিমানে উঠে পড়লেন। বিমানে ওঠার পর ওই বিমানের ক্যাপ্টেন আরও কিছু ছোটোখাটো ইন্সপেকশন করতে শুরু করে দিলেন, আর বিমানের যাবতীয় ইনস্ট্রুমেন্টগুলিকে পুনরায় চেক করতে শুরু করলেন। তিনি বিমানটিকে টেক অফ করার জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছিলেন, কিন্তু এমন সময়ই ওখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করলো এবং হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই খারাপ আবহাওয়ার জন্য পাইলট প্রথমে ওই বিমানটিকে উড়াতে পর্যন্ত চাইছিলেন না, কিন্তু কিছুক্ষণ পর ওই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ পেলেন যে এবার আপনারা আপনাদের বিমানটিকে নিয়ে টেক অফ করতে পারেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ পাওয়া মাত্রই ওই বিমানের পাইলট বিমানটিকে উড়িয়ে দেন এবং দেখতে দেখতে বিমানটি উড়তে শুরু করে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটদের নির্দেশ দেওয়া হয় যে আপনারা 29,000 ফুট অ্যালটিটিউডে যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখলেন যে সেই সময়ে আরও একটি বিমান সেখানে টেক অফ করছে, তাই তারা ওই বিমানের পাইলটকে 11,000 ফুট অ্যালটিটিউডে স্টে করার নির্দেশ দেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ পাওয়ার পর ওই বিমানটি প্রায় 11,000 ফুট অ্যালটিটিউডে স্টে করে যায়। এরপর কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা লক্ষ্য করেন যে ওই বিমানটি হঠাৎ করেই অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করেছে। ওই বিমানটিকে এত দ্রুত গতিতে নিচের দিকে নামতে দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা হতবাক হয়ে যান। তারা ওই বিমানের পাইলটের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ এরপর মাত্র 20 সেকেন্ডের মধ্যেই ওই বিমানটি একটি সমুদ্রে গিয়ে ক্র্যাশ করে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা এটা এখনও বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে বিমানটি এত দ্রুত গতিতে নিচের দিকে ক্র্যাশ করে গেল, কারণ ওই বিমানটির গ্লাইড রেশিও ছিল 15:1 এর কাছাকাছি, অর্থাৎ প্রতি 10,000 ফুট অ্যালটিটিউডে ওই বিমানটি প্রায় 1,50,000 ফুট রাস্তা গ্লাইড করতে পারবে। তাই 10,000 ফুট অ্যালটিটিউডে থাকা অবস্থায় ওই বিমানটির প্রায় 1,50,000 ফুট গ্লাইড করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে ওই বিমানটি মাত্র 50,000 ফুট গ্লাইড করতে পেরেছিল। এর কারণ কি হতে পারে তাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা তখনও বুঝে উঠতে পারছিলেন না। যাই হোক, এরপর ওই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য রেস্কিউ টিম পাঠানো হয়, আর এই রেস্কিউ টিমের লোকেরা সমুদ্রের তলদেশ থেকে ওই বিমানের ধ্বংসাবশেষ আর বিমানের সমস্ত যাত্রীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ উদ্ধার করেন। ওই বিমানের অবস্থা দেখে তারা খুব ভালোভাবেই এটা বুঝতে পেরেছিলেন যে বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে সমুদ্রে আছড়ে পড়েছিল। বন্ধুরা, কিভাবে ওই বিমানটির পরিণতি এতটা মর্মান্তিক হয়েছিল তা বোঝার জন্য ওই বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করা আবশ্যক ছিল, কিন্তু ব্ল্যাক বক্সের রিপোর্ট আসতে এখনও 2 মাস দেরি হওয়ার কথা। তাই ওই বিমানের আধিকারিকরা একটি অভ্যন্তরীণ তদন্ত করার সিদ্ধান্ত নেন। এই বিমানের উপর রিসার্চ করতে গিয়ে তারা দেখেন যে 2013 সালে একজন পাইলট এই বিমানের অটো থ্রোটল সম্পর্কে একটি অভিযোগ করেছিলেন। সেই পাইলটটি জানিয়েছিলেন যে বিমানটির অটো থ্রোটলের বাম দিকের অংশটি মাঝে মাঝে নিচের দিকে নেমে আসে। এখানে ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই যে অটো থ্রোটল হলো বিমানের এমনই একটি অংশ যা বিমানের দুটি ইঞ্জিনের মধ্যে সমতা বজায় রাখে, অর্থাৎ দুটি ইঞ্জিন যাতে একসাথে একইভাবে কাজ করে তার লক্ষ্য রাখা হলো এই অটো থ্রোটলের কাজ। কিন্তু এই বিমানের বাম দিকের অটো থ্রোটলটি মাঝে মাঝে আপনা থেকেই নেমে আসতো, কিন্তু মজার কথা হচ্ছে যে এই বাম দিকের এই অটো থ্রোটল নেমে আসার ফলে বিমানটি যে অসুবিধায় পড়তো তা অটো পাইলট মোডের সাহায্যে নিজে থেকেই মেকআপ হয়ে যেত।
তাই কোনো পাইলট এ বিষয়ে রিপোর্ট করলেও তা নিয়ে কোনোদিনই বেশি মাথা ঘামানো হয়নি। আর দীর্ঘ 8 বছর ধরে এই বিমানটি এইভাবেই উড়ে গেছে। কিন্তু তাহলে এখন প্রশ্ন হলো এটাই যে ওই দিন তাহলে কি ঘটলো যার কারণে বিমানটি হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়ে গেল? এর উত্তর পাওয়া গেল ব্ল্যাক বক্সের রিপোর্ট আসার পর। এই রিপোর্ট দেখে সকলেই একেবারে হতবাক হয়ে যায়। ওই দিন যথাসময়ে বিমানটি টেক অফ করার পর যখন ওই বিমানের পাইলটের কাছে এই নির্দেশ আসে যে 11,000 ফুট অ্যালটিটিউডে থেমে যেতে হবে, তখন তারা সেই নির্দেশ মতোই কাজ করতে শুরু করে এবং 11,000 ফুট অ্যালটিটিউডে পৌঁছে সেখানেই স্টে করে যান। এরপর তারা আর উপরের দিকে না গিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকেন। এই সময়ে এই বিমানের দুজন পাইলট বিমানের বাকি ইনস্ট্রুমেন্টগুলিকে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দেন। ওই খারাপ অটো থ্রোটেলের দিকে আর কারোরই চোখ যায় না, আর যাওয়ার কথাও নয়, কারণ একটি বিমানের অভ্যন্তরের পাইলটদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। ওই বিমানের দুজন পাইলট নিজের মতো করেই বিমানের বাকি ইনস্ট্রুমেন্টগুলিকে চেক করছিলেন। কিন্তু এমন সময়ই ওই অটো থ্রোটেলের বাম দিকে থ্রোটেলটি কিছুটা নিচের দিকে নেমে যায়, যার ফলে ওই বিমানটি কিছুটা বাম দিকে বেঁকে যায়। যেহেতু ওই দিন আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, তাই খারাপ আবহাওয়ার কারণে বিমানের পাইলটেরাও এই বিষয়টি বুঝে উঠতে পারেনি। কিন্তু এরপর আরও একটি মারাত্মক ব্যাপার ঘটে। আসলে এরপর ওই বিমানের বাম দিকে থ্রোটেলটি আরও বেশ কিছুটা নেমে আসতে শুরু করে এবং এর ফলে বিমানটি আরও কিছুটা বাম দিকে বেঁকে যায়। এই সময়ে ওই বিমানের বাম দিকের ইঞ্জিন এবং ডান দিকের ইঞ্জিনের কার্যকারিতার মধ্যে বিস্তার ফারাক দেখা যায়। এই সময়ে ওই বিমানটিকে সঠিক পর্যায়ে নিয়ে আসার জন্য ওই বিমানের অটো পাইলট অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই বিমানটিকে সোজা করার জন্য অটো পাইলট ওই বিমানের ইয়াককে টার্ন করতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে একটি বিমানের অটো পাইলট সেই বিমানের ইয়ককে মাত্র 19 ডিগ্রি পর্যন্ত টার্ন করতে পারে। সেই সময়ে ওই বিমানের দুটি ইঞ্জিনের থার্স্ট জেনারেটর ক্যাপাসিটির মধ্যে এতটা বিস্তার ফারাক হয়ে যায় যে বিমানটির বাম দিকে প্রায় 37 ডিগ্রি পর্যন্ত ঝুঁকে গিয়েছিল। তাই বিমানের অটো পাইলট কিছুতেই বিমানটিকে সোজা করে উঠতে পারছিল না। সেই সময়ে বিমানের ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। বিমানের পাইলটকে নির্দেশ দেয় যে বিমানটি একদিকে হেলে গেছে, তাই বিমানটিকে সোজা করতে হবে। আর এই নির্দেশ পাওয়া মাত্রই ওই বিমানের পাইলটরা একটি মারাত্মক ভুল করে বসেন। আসলে ওই অ্যালার্মের নির্দেশ পাওয়া মাত্রই বিমানের পাইলটের চোখ চলে যায় বিমানের ইয়কের দিকে। সেই সময় অটো পাইলট ওই বিমানটিকে ডান দিকে ঘোরানোর চেষ্টা করছিল, যার ফলে ওই বিমানটির ইয়কটি ডান দিকে ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বিমানের পাইলটেরা ওই বিমানের ইয়কটিকে ডান দিকে বেঁকে থাকতে দেখে তাড়াহুড়ো করে মনে করতে থাকেন যে বিমানটি বোধহয় ডান দিকে বেঁকে যেতে শুরু করেছে। তাই তারা বিমানটিকে সোজা করার জন্য বিমানের ইয়কটিকে আবার পূর্ণ গতিতে বাম দিকে বাঁকিয়ে দেয়। আর এটা করা মাত্রই বিমানটির সাথে যাবতীয় দুর্ঘটনা ঘটে যায়। প্রথমত, আগে থেকেই অটো থ্রোটেলের জন্য বিমানটি বাম দিকে বেঁকে ছিল। তারপর ওই বিমানের পাইলটের ভুল বোঝাবুঝির কারণে বিমানটি আরও দ্রুতগতিতে বাম দিকে টার্ন করতে শুরু করে। এরপর ওই বিমানটি একেবারেই দ্রুতগতিতে নিচের দিকে নামতে শুরু করে। আর সেই সময়ে পাইলটের হাতেও আর কিছু করার মতো ছিল না। দেখতে দেখতে বিমানটি আরও দ্রুতগতি লাভ করতে শুরু করে। আর মাত্র 50,000 ফুট গ্লাইড করার পর পার্শ্ববর্তী একটি সমুদ্রে আছড়ে পড়ে। এই দুর্ঘটনার প্রভাবে ওই বিমানের সমস্ত যাত্রীর মৃত্যু হয়। আর এই বিমান দুর্ঘটনাটিও পৃথিবীর অন্যতম একটি ভয়ানক বিমান দুর্ঘটনার তালিকায় নিজের নাম তুলে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।